সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত টেবিল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে কথা বলবো আসন্ন নির্বাচন নিয়ে, সেটি শঙ্কা নাকি উৎসবের, সেই প্রশ্নের উত্তর খুঁজতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার ডান দিক থেকে আছেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জিয়াউল হাসান, রাজনীতি, সামরিক ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ। আমন্ত্রণ আপনাকে আমাদের স্টুডিওতে। সেই সঙ্গে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বিএনপি ও সাবেক এমপি। আমন্ত্রণ আপনাকেও আমাদের স্টুডিওতে। আসন্ন নির্বাচন সামনে রেখে আসলে এই প্রশ্নটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচন কতটা উৎসব মুখর হবে এবং কতটা আসলে শঙ্কা থাকছে সেই উৎসবের আয়োজনের ক্ষেত্রে। একটু যদি পরিসংখ্যানের দিকে তাকাই, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জিয়াউল হাসান, গত এক বছরে অর্থাৎ 2025 সালে এক বছরই সারা দেশে 914টি রাজনৈতিক সহিংসতায় 133 জন নিহত হয়েছে, আহত হয়েছে 7,500-এর বেশি মানুষ। একই সময়ে মব সহিংসতা, গণপিটুনিতে নিহত হয়েছে 168 জন। পুলিশ সদর দপ্তর হিসাব অনুযায়ী গত জানুয়ারি মাসে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 276টি। এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড রয়েছে এবং উল্লেখযোগ্য কিছু ঘটনা আছে, সেটিও নিশ্চয় আমরা আলোচনা করব। এই প্রেক্ষিতে আপনি কি মনে করেন, প্রধান উপদেষ্টা আশা করছেন স্মরণকালে সবচাইতে বেশি স্মরণীয় নির্বাচন হতে যাচ্ছে, সেরকম উৎসব মুখর, নাকি আসলে খানিকটা শঙ্কা থেকেই যাচ্ছে নির্বাচন নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি, এবং একই সাথে আমি সালাম জানাচ্ছি আমার সহ আলোচক, অনেক অভিজ্ঞ ব্যক্তিত্ব ম্যাডাম নীলুফার আছেন। উনি তো রাজনীতিতে অনেক দিন থেকে আছেন, ছাত্র জীবন থেকে। আমরা হলাম পেশাগত জীবন থেকে রাজনীতি দেখছি আর কি। পেশাগত জীবনের পরে তখনও দেখেছি এবং এখন দেখছি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসেবে। নিরাপত্তার ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে যে এই ভোটের যে যুদ্ধটা, এটা তো ডেফিনেটলি খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেক দিন পরে দেশে ভোট হতে যাচ্ছে এবং এই ভোটে আমি মনে করি যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং এটা দুই দলেরই প্রতিশ্রুতি, বিশেষ করে দুইটা বড় দল এখন। বিএনপি অনেক বড় দল, জামাতও এখন যথেষ্ট আমি বলবো বড় দল, এবং তাদের জোট সহ তারা একটা অনেক বড় শক্তি। সব মিলিয়ে আমি বলবো যে রাজনৈতিক দলগুলি কিন্তু তারা তাদের নিজেদের ভিতরে নিজেদেরকে যদি সংশোধন না করেন, তাহলে এই সমস্ত সহিংসতা কখনোই দূর করা সম্ভব নয়। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে নেতৃত্ব পর্যায়ে যিনি আছেন তারা এবং তাদের পরের যে লেভেল, এই দুটো স্তর যদি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখায়, যে ব্যাপারটা আমরা রাজনীতিতে আগে কখনোই দেখি নাই, যে এরকম ভোটের মাঠে কিন্তু অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ, গালিগালা যেগুলি ছিল, সেখান থেকে আমি বলবো যে এবারের ভোটের যে তর্কযুদ্ধ চলছে, সেটা কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে আমি বলবো। তারপরেও এটা আমাদের কাছে, আমরা যারা দেখছি রাজনীতির অবস্থা, আমাদের কাছে এখন পর্যন্ত এটা সেই মানের না যে মানের আমরা আশা করেছিলাম। এখন আইন শৃঙ্খলার ব্যাপারটা হলো কি, এটা ডিপেন্ড করে সেই দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা, তাদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, তাদের ভিতরে যে দলের যে নেতৃত্ব থেকে যদি এই বার্তাটা খুব পরিষ্কার হয় যে রেজাল্ট যাই হোক না কেন, যেটা দুই দলই সবসময় বলে এসেছে, এটা আমি জানি না এটা কাগজে কথা কি না, তবে এটা যদি টাচিং দেয়ার হার্ট, যদি এটা তারা বিশ্বাস করে যে রেজাল্ট যাই হোক আমরা মেনে নিতে প্রস্তুত, তাহলে কিন্তু সহিংসতা কমার কথা। এখন এই তারেক রহমান সাহেব দেশে আসার পরে কিন্তু আমরা রাজনীতিবিদদের মধ্যে একটা সৌজন্যবোধ দেখেছি, একে অপরের সঙ্গে দেখা করা, তার সহমর্মিতা জানানো, তাদের ভিতরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যে একটা ইচ্ছা তারা প্রকাশ করেছেন, এবং এটাকে আমি মনে করি খুব পজিটিভলি দেখা উচিত। এবং ইট ইজ এ হিউজ চেঞ্জ কালচারালি, পলিটিক্যাল কালচার একটা অনেক বড় পরিবর্তন শুরু হবার পরে তো আমরা দেখছি এখানে খুবই আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের দেশে কিন্তু ওই বিতর্কের যে একটা বিভিন্ন দেশে প্রচলিত আছে, যে সরকার প্রধান যারা হবেন পটেনশিয়াল, যারা দোজ হু আর অ্যাসপিরেন্ট আমি বলবো, তারা যদি কোনো স্টেজে, পাবলিক স্টেজে মিডিয়ার সামনে যদি তাদের পলিসি প্রোগ্রামসগুলি তুলে ধরার যদি একটা কালচার ডেভেলপ করতো, তাহলে কিন্তু এই সমস্যা অনেকাংশে দূর হয়ে যেত। এই কাজটাই কিন্তু আমরা বিভিন্ন বিভাগীয় শহরে করতে পারতো, এবং তাহলে হতো কি, মানুষের ভিতরে একই হল রুমে বিভিন্ন ধরনের মানুষ, দলের মানুষ,
সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, অন্যান্য পেশাজীবী মানুষ, তারা যখন একসাথে বসে জিনিসটা শুনতো, তখন তাদের ভিতরে কিন্তু সেই সহ অবস্থানের যে চর্চাটা, এটা কিন্তু চালু হতো। তো এইটা যেহেতু এখন পর্যন্ত হয় নাই, আমি জানি না, হয়তো আগামীতে হতেও পারে, বিকজ উই স্টিল লেফট উইথ অ্যানাদার অ্যাবাউট 10 days, বলবো 11 দিন আছে। এখানে যদি আমি মনে করি বড় বড় দলগুলো যদি তারা ইচ্ছা করে যে আমরা একটা আমাদের যে নীতি, জাতীয় নীতিগুলি কি কি হবে, সেগুলির উপরে আমরা ডিবেট করতে চাই, টু টপ পার্টি প্রধান অথবা জোটের প্রধান, যেটাই বলি আমরা, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু মাঠে কিন্তু উত্তপ্ত কমে যেত। এখন যে ঘটনা, একটা ছোট প্রশ্ন সংযুক্ত করি, পরে আপনি হয়তো অন্য প্রসঙ্গে চলে যাবেন। আপনি বলছেন যে নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার আশা আপনি করছেন এবং যে সৌহার্দ্য দেখতে পেয়েছেন জনাব তারেক রহমান ফিরে আসার পরে, কিন্তু আমরা কিন্তু এখনই দেখছি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, সক্ষমতা নিয়ে কিন্তু উভয় দল প্রশ্ন তুলছে। তাহলে ফলাফলের ক্ষেত্রে কতটা আশাবাদী হওয়া যায় যে সকলে ফলাফল মেনে নেবে? একটা জিনিস আমরা কিন্তু সবাই আশা করেছিলাম যে নির্বাচন কমিশন খুব শক্তভাবে তারা তাদের নীতির উপর দাঁড়িয়ে থাকবেন। আমরা কিন্তু আর টিএন সেশন পাচ্ছি না। টিএন সেশন ছিল এই উপমহাদেশের একটা ফিগার, যে নাকি ইলেকশন কমিশন কতটুকু টাফ হতে পারে এবং কতটুকু মানে কঠিন হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলের উপরে তার কি নিয়ন্ত্রণ থাকতে পারে, প্রশাসনের উপরে কীরকম নিয়ন্ত্রণ, সেটা কিন্তু উনি দেখিয়েছেন। এখান থেকে আমাদের কিছু হয়তো আমাদের নির্বাচন কমিশনাররা বা ওইভাবে হয়তো শিক্ষা নেন না, তাদের ভিতরে কি দুর্বলতা আছে আমি ঠিক জানি না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। নির্বাচনের সহিংসতার ব্যাপারটা কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে যে নির্বাচন চলাকালে এক ধরনের পরিস্থিতি, নির্বাচনের আগে এক ধরনের পরিস্থিতি তৈরি, এবং সেই ক্ষেত্রে আমি বলবো এখানে নিরাপত্তা বাহিনী যারা আছে, সেটা সবচেয়ে নিচে হলো আপনার আনসার ভিডিপি, তারপরে তার উপরে আসলো পুলিশ, এরপরে বিডিআর, এরপরে হলো সেনাবাহিনী মাঠে আছে। সবাই মিলে যদি তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা একটা সহিংসতাবিহীন একটা নির্বাচন উপহার দিতে চান, নিশ্চিত করতে চান, তাহলে কিন্তু দেয়ার আর মেনি মেথডস এইভাবে আমি এই নিরাপত্তা ইস্যুকে অ্যাড্রেস করা যায়। এবং এটা যেমন টপ থেকে করতে হবে, ল্যাটারালি করতে হবে এবং বটম থেকেও করতে হবে, তিনটে দিক থেকে করতে হবে। এটা হলো একটা। আর একটা হচ্ছে যে নির্বাচন কন্ডাক্টে, সেটা হচ্ছে যে প্রশাসনের ব্যাপার। প্রশাসন কিন্তু এই 5 আগস্টের পরে যে ঝড়টা বয়ে গেছে দেশের যে শাসন ব্যবস্থার উপরে, তার ভিতরে সবচেয়ে বড় টার্গেট ছিল খুবই আমি বলবো অত্যাচারী একটা শাসক গোষ্ঠী। তারপরে যেটা ছিল, এই অত্যাচারটা যাদের মাধ্যমে তারা মানুষের উপর করেছে সেটা হলো পুলিশ ছিল। এই পুলিশের উপরে কিন্তু চরম একটা বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু লাকিলি প্রশাসন কিন্তু মোটামুটি গা বাঁচিয়ে গেছে। কিন্তু এইবার ভোটে যদি তারা কোনো এলোমেলো করার চেষ্টা করে, সাধারণ মানুষের ইচ্ছার যদি তারা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমার মনে হয় এবারে আর প্রশাসন বাঁচতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। কি আপনি কতটা প্রশাসনকে আশা করছেন সেটা দিতে পারবে, আপনার কাছে শুনবো পরবর্তী প্রশ্নে। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, আপনারা তো নির্বাচনী প্রচারণার মাঠে আছেন, নিশ্চয়ই সেটি নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। সেই প্রচারণা করতে গিয়ে আপনি কতটা আনন্দ বোধ করছেন, উৎসব ফিল করছেন মানুষের মধ্যে, এবং কতটা মানুষের মধ্যে শঙ্কা কিংবা অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, কথা ছিল অনেক কিছুই হবে, কিন্তু অনেক কিছুই হয় নাই। আমরা সরজমিনে দেখা এবং শোনা, আমার সহ আলোচক যে কথাগুলো বললেন, যে সৌজন্যতা, সৌহার্দ্যতা, জিনিসগুলো শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু রাজনীতির মাঠে না এই শব্দগুলো ভীষণভাবে অচল। আমরা যখন কাজ করছি তখন এইখানে 3 জন মানুষের মধ্যে 2 জন আমরা নারী। সেই নারী হিসেবে দেখেন, নির্বাচনের আগে যে ধরনের বাজে কথা নারীদেরকে নিয়ে বলা হচ্ছে, কতটা যুদ্ধ করে একটা নারী শিক্ষায় অগ্রসর হয়েছে, কতটা যুদ্ধ করে একজন নারী কর্মজীবন অগ্রসর হয়েছে, কতটা যুদ্ধ করে একজন নারী রাজনীতিতে এখনও অগ্রসর হতে পারছে না। হ্যাঁ, সেই নারীর জন্য তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো রাজনীতিটা। সেই জায়গায় যদি আপনার এই 11th hour অফ ইলেকশন আমাদের যদি শুনতে হয় যে কর্মজীবী নারীরা পতিতার মতো, আর কিন্তু আর কোনো অপশন থাকলো না আপনার জীবনে, আর কোনো অপশন থাকলো না যে আপনি যদি ওই যে বলতো না যে যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, বৃষ্টি হয়েছে অতএব যাইনি, কিংবা বৃষ্টি হয়নি অতএব আমি গিয়েছি।
এরকম কোনো অপশন নাই আপনার হাতে। আপনাকে একটা দাড়ির মধ্যে ব্র্যাকেট বন্দি করে ফেলেছে। কারা করছে? যারা নির্বাচনে 2 দিন আগে বলেছে যে 5 ঘন্টা নারীর কর্মদিবস থাকবে, অথবা নারী তো গোলাপ ফুলের মতো, তাকে ঘরে সাজিয়ে রাখার জিনিস, সে বাইরে কাজ করবে না। একটা বুদ্ধিবৃত্তিক, বুদ্ধি বিবেচনা সব পুরুষের মতোই, শুধুমাত্র শারীরিক কিছু মানে শক্তির জায়গায় হতে পারে যে কিছুটা একটা জায়গায় এই জায়গাটা ম্রিয়মান। বাট এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে শারীরিক শক্তি দিয়ে কিছু হয় না। যত শক্তি সব কলমের, সব কাজে তো শারীরিক শক্তির প্রয়োজনীয়তা নেই, তত মেধার প্রয়োজন সেখানে কাজ করে। যখন রোবট তার শরীরকে ব্যবহার করে, মেধাকে ব্যবহার করে, তখন নারীরা ওই শারীরিক শক্তির কষ্ট দেখানোর প্রয়োজন পড়ে না। সেইখানে যদি আপনাকে 2026 সালে এই কথাগুলো শুনতে হয়, এটা আমার কাছে কোনো সংজ্ঞা নাই। আমি স্তব্ধ। আমি আমার ভাই যদি এই কথাটা দিয়ে শুরু করতেন, আমি ভীষণ খুশি হতাম। তো সেই জায়গায় আপনার এই যে যদি সৌহার্দ্যতা থাকতো, উনি বলেছেন, যদি থাকতো তাহলে আমাকে কিন্তু এই কথাগুলো বলতে হতো না। আমার বিবেকটাকে আরেকজন তার বিবেক দিয়ে উপলব্ধি করত। আমার জন্য এখন পর্যন্ত সেই আইএমএ জাহিলিয়ার মতো এখন পর্যন্ত আরেকটা বিবেক সরব নাই। অথচ আমি ভোটার, 12 কোটি ভোটারের 6 কোটি আমি বহন করছি। অথচ আমি মাতা, আমি সমস্ত ভ্রূণের জন্মের আমি আমাকে ব্যবহার করছি। এখানে আর কেউ এখানে একক সত্তার অধিকারী না। সেই জায়গায় আমি সন্তান পালন করছি, সেই জায়গায় সেটাও তো কর্ম। তাহলে সেইখানটাকেও কিন্তু, এখানে কিন্তু কোনো উল্লেখ নাই কোন কর্ম আর কোন কর্ম না। যে নারীটা 10 জন শিশুকে অন্য কর্মজীবী মায়েদের জন্য শিশু লালন পালন করে, ওই নারীটাও তো তাহলে পতিতা। তো এই যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি, আপনি কি মনে করেন যে এই সময়টা ভোটের জন্য আমরা খুব হাসি খুশিভাবে বিভিন্ন জায়গায় যেতে পারছি? আমি যখন ভোটের জন্য কাজ করছি, তখন আমার পিঠ শিউরে উঠে কিছুক্ষণ পর পর, এই বুঝি কোনো আপনার বোম পড়লো বা কোনো কিছু হলো, কেউ মারা গেল। আপনার একজন প্রার্থী বুক থেকে আপনার লাইফ জ্যাকেট খুলে দেখিয়েছে যে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছে। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যদি একজন প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরতে হয়, তাহলে আমরা কতটা খুশির নির্বাচনের মধ্যে আছি। এমন তো হওয়ার কথা ছিল না 2026 সালে। 24-এর 5ই আগস্টের পরে 2026-এ তো আমার এমন হওয়ার কথা ছিল না, অথচ এটাই ঘটছে। আমি আপনাকে যদি প্রমাণ দিই যে শেরপুরে যে যুদ্ধটা হলো 2টা গ্রুপের মধ্যে, আমি ধরলাম 2 গ্রুপেরই দোষ, কিংবা একটা গ্রুপের প্রচণ্ড দোষ। সময়টা কিন্তু অনেক সময়, 2 ঘন্টা 3 ঘন্টা সময় কিন্তু একটা প্রশাসনের জন্য, একটা দেশের সরকারের জন্য, একটা ডিসিশন নেওয়ার জন্য কিন্তু অনেক লম্বা সময়। সেইখানে প্রশাসন নির্লিপ্ত ছিল নাকি ভাই? পুলিশ নির্লিপ্ত ছিল, আর্মি সদস্য ছিল, তারাও নির্লিপ্ত ছিল। অথচ তাদের কিন্তু, উনিও বললেন, তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সমস্যা আছে বলেই নির্লিপ্ত আছেন। সরকারের হ্যান্ডসগুলো নির্লিপ্ত ছিল। তাতে কি হলো? একটা গ্রুপ দাগ দিয়ে দিল, এই দাগের বাইরে, এই দাগে আমি ঢুকতে দিব না। আরেকটা গ্রুপ বলল আমি এই দাগে ঢুকবো। কিংবা প্রথমে যদি আমি বলি, শুরুতে একটা গ্রুপ এসে সমস্ত জায়গা দখল করে ফেললো। নিয়ম অনুযায়ী যদি আমি 50-50 বলি, তাহলে 2 দলের 50-50 জায়গা নেওয়ার অধিকার। সেইখানে একটা গ্রুপ দখল করে ফেললো, জায়গা ছাড়লো না, আরেকটা গ্রুপ জায়গা ছাড়া বসবে না। প্রশাসন সেইখানে চেষ্টা করে পারলো না। প্রশাসন তো এটা বলতে পারতো যে আপনারা মিট করে না আসলে আমি আপনাদের এই প্রোগ্রাম করব না, আমি ক্যান্সেল করলাম। তাহলে কি হতো? অন্তত পক্ষে একটা পৃথিবী থেকে একটা জীবনকে চলে যেতে হতো না। তাহলে আপনি মনে করেন ইলেকশনের আরও 10 দিন আছে। আমি যদি 10 দিনকে মনে করি নির্বাচনের প্রার্থীর জন্য, এটা কোনো সময় না। কিন্তু আমি যদি কোনো সহিংসতার জন্য মনে করি, তাহলে এরকম 10 দিনে 10,000 সহিংসতা জন্ম দিতে পারে। আমাকে বলেন তো, এই নিশ্চয়তাটা আমাকে কে দিবে? ওই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিনা বলেছে বাইরে 1335টা আপনার সরকারি অস্ত্র আছে, থানার অস্ত্র জনগণের হাতে, জেলখানার অস্ত্র 27টা আছে, লক্ষ লক্ষ বুলেট থানার জনগণের কাছে আছে, জনগণের কাছে ইল্লিগাল অস্ত্র আছে, জনগণের কাছে লিগাল অস্ত্র আছে, জনগণের কাছে ট্রানজিট পয়েন্টের অস্ত্র আছে। এত সব অস্ত্রের পরেও যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে
জনগণের কাছে অস্ত্র আছে কিন্তু তারা ইলেকশনে ব্যবহার করবে না। উনি কিভাবে জানলেন যে তারা ব্যবহার করবে না? তাহলে আমি কাকে বিশ্বাস করব? আমি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করে যে কোনো কারো কাছে অস্ত্রের মুখে আমি দাঁড়াবো, নাকি আমি ঘরে বসে থাকবো, ভোট দিতে যাব না? কোনটা আমি করব? আমার খুব জানতে ইচ্ছা করে আমার কোনটা করণীয়, এটা আমাকে রাষ্ট্রের কে বোঝাবে? তাহলে রাষ্ট্র আর জনপদের মধ্যে পার্থক্যটা কি থাকলো? জনপদে যে কোনো গ্রুপ মারামারি করে যে গ্রুপ বিজয়ী হবে সেই গ্রুপ দখল করতে পারে, কিন্তু রাষ্ট্র থাকলে তো যে গ্রুপটা অসহায় সেই গ্রুপের সঙ্গে রাষ্ট্র দাঁড়াবে। কই, আমি তো এরকম কিছু দেখছি না, এই নির্বাচনেও দেখছি না। প্রতিদিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার মারামারির খবর আসছে, কোনো তো আমি দেখতে পাচ্ছি না যে পুলিশের হস্তক্ষেপে এখানে মিউচুয়াল হয়েছে, আপনার সৈনিকের হস্তক্ষেপে এইখানে ঝগড়াটা হয় নাই, আপনার সরকারের হস্তক্ষেপে এখানে মারামারিটা বন্ধ হয়েছে। আমরা তো এসব দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কিসের উপর এই সাহসটা করতে পারি? এটা আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই এবং আপনার মাধ্যমে আমার সহ-আলোচকের কাছেও জানতে চাই। এই কারণে উনি যেখানে বহু বছর লেফট রাইট করেছেন তাদের উপর এখনও বাংলাদেশের মানুষ বিশ্বাসটাকে হারায় নাই। জি, ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনির কাছ থেকে আমরা আসলে যে প্রশ্নটি পেলাম যে ঘরে বসে থাকবো নাকি ভোট দিতে যাব, সেই প্রশ্নটি নিয়ে ফিরছি। তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাক। আগে নীলুফার চৌধুরী মনির সঙ্গে আলোচনা প্রসঙ্গে হ্যাঁ ভোট না ভোট প্রসঙ্গটি চলে এসেছিল, আমিও সেই প্রসঙ্গটি নিয়ে একটু কথা বলতে চাই। জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জিয়াউল হাসান, আমরা জানি যে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত বা সচেতন করতে পারবেন, কিন্তু কোনোভাবেই হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচারণা করতে পারবেন না। নির্বাচন কমিশন জানায় সরকারি কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে, এটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু ইতিমধ্যেই তো আমরা সরকারের কাছ থেকে বড়সড় প্রচারণা দেখছি হ্যাঁ ভোটের পক্ষে, এবং প্রধান উপদেষ্টা স্বয়ং ভিডিও বার্তায়, অডিও বার্তায় সেটি আমাদেরকে জানিয়েছেন। এটা কি সরকারের বিবেচনায় ছিল না, নাকি আসলে বিশেষভাবে বিবেচিত হচ্ছে ব্যাপারটি? আপনার কি মন্তব্য? আচ্ছা, আমি এই অ্যাড্রেস, এই প্রশ্নটা আমি অলরেডি আপা তুলেছেন, আমি এটা অ্যাড্রেস করব। তার আগে আমি এই যে মাইগ্রেশন অফ ভোটার, এই বিষয়টা আমি বলি। এখানে আমি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 15 বছর, আমি যদি একটা ইউনিট ধরি, যে 100 ভাগে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের 100 টাকা যদি আমি একটা ইউনিট ধরি, তার 42 টাকা খরচ হয়েছে 3টা জেলা উন্নয়নের জন্য, আর 58 টাকা খরচ হয়েছে 61টা জেলা উন্নয়নের জন্য। এবং আনফর্চুনেটলি জয়পুরহাট, নেত্রকোনা এবং ঝালকাঠি, পঞ্চগড়, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি 17 পয়সা, মানে 100 টাকার মধ্যে 17 পয়সা, 18 পয়সা, 19 পয়সা পেয়েছে প্রতি বছর। এই লোকগুলি যখন কোনো উন্নয়ন না হয় তারা হয়ে পড়ে কর্মহীন। সো দে মাইগ্রেট। আপনি উত্তরাতে যান, আপনি 100টা রিক্সায় উঠবেন, তার ভিতর 85টা রিক্সা দেখবেন সব নর্থ বেঙ্গল, আর 15% হলো নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই জামালপুর, এই সমস্ত এলাকার। কেন তারা আসছে জিজ্ঞেস করলাম, যে আমি কিন্তু জিজ্ঞেস করি, আমি একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলাম। তারা বলে যে আমরা ওইখানে তো কোনো কাজ নাই, আমি কি করব, কিছু খাইতে হবে তো, আমরা এখানে চলে আসি। এই জন্য আজকে এই অবস্থা। আচ্ছা, আমি আমার নিজের ভোটার কার্ড করেছিলাম 2007-এ বান্দরবনে, আমি তখন ব্রিগেড কমান্ডার ওখানে। আমি কিন্তু 2025-এ আমি এই ভোটার কার্ডটা আমি ট্রান্সফার করেছি, কারণ আমি 2007-এর পর থেকে আমি কখনো ভোট দিতে পারি নাই। আর গত 9 থেকে যে ভোটটা হয়েছে, এই ভোট তো আমার রুচিই হয় নাই দেওয়ার। সুতরাং যেহেতু আমার ভোট কার্ড আমার বান্দরবনে, আমি মনে করছি, আমি নিজেকে বোধ দিতাম যে থাক, যেহেতু আমার ভোটার আমি বান্দরবনের, যেতে পারবো না, সুতরাং আই উইল নট গো ফর ভোট। বাট দিস টাইম আই হ্যাভ চেঞ্জ ইট। তো এটা কিন্তু একটা মাইগ্রেশন, এটা কারো চোখে এটা হইতে পারে উদ্দেশ্যমূলক, বাট ইট ইজ এ ন্যাচারাল মাইগ্রেশন। তো আপা যেগুলির কথা বললেন, এগুলি কিন্তু সব প্রান্তিক পর্যায়ের মানুষ, কর্মহীনভাবে তারা এখানে আসছে, ওখানে কিছু নাই, এখন এখানে তারা ভোটার হয়ে গেছে। এটা কারোর জন্য সুবিধার, কারোর জন্য অসুবিধার হয়েছে, এবং উনি একটা রাজনীতিবিদ হিসেবে এটাকে উনি কিন্তু ক্রিটিক্যালি এক্সামিন করার কথা, ওনার সন্দেহ করার কথা। উদ্দেশ্য প্রণোদিত কিছু দেখতে পাচ্ছেন না? আমি ফিল করি যে ওনারা ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ক্রিটিক্যাল, হুইচ ইজ ভেরি ন্যাচারাল, অ্যান্ড আমি এটাকে ঠিক ওইভাবে দেখতে চাই না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হ্যাঁ ভোট না ভোট। দেখেন, ব্রেক্সিট থেকে বের হওয়ার জন্য ডেভিড ক্যামেরুন ওয়াজ ফর ব্রেক্সিট, এবং উনি বললেন যদি ব্রেক্সিটের হ্যাঁ ভোট হেরে যায়, আই উইল নট বি ইন দ্য গভর্নমেন্ট। উনি মাত্র 35 বছর বয়সে উনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হলেন। হি বিকাম দি প্রাইম মিনিস্টার, ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, এবং
ব্রেক্সিট ওনার পরের বছরে উনি 2 বছর বা 3 বছর পরে উনি গণভোট দিলেন, বিকজ ইট ওয়াজ এ পাবলিক ডিমান্ড। তারা মনে করছিল যে ইস্ট ইউরোপিয়ানরা তাদের জব কেড়ে নিচ্ছে, সুতরাং আমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবো না। ব্রেক্সিট দিয়েছে, গভর্নমেন্ট ওয়েন্ট ফর ইয়েস ভোট, বাট দি পাবলিক ডিড নট লাইক ইট, সো দে গেভ নো ভোট। সুতরাং এই যে গণভোটে গভর্নমেন্ট যদি কোনো একটা মতবাদের পক্ষে যদি প্রচার করে, আমি এটাকে পক্ষপাতমূলক দেখতে চাই না, বিকজ দ্য হোল গভর্নমেন্ট, ওনাদের গভর্নমেন্ট তো এই যে ইউনূস সাহেবকে দিয়েছে, ওনারা সমর্থন না দিলে ইউনূস সাহেব এক মিনিট থাকতে পারেন না। সুতরাং ইউনূস সাহেব যদি এটা করে থাকেন ফর রিফর্মস, এবং এটার জন্য যদি উনি প্রপাগেট করে, এই 25-এর যে আপনি রুলিংসটা দিলেন, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি দেয় নাই, দিস ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট দিছে। ফর হোয়াট? ফর দি বেটারমেন্ট অফ অল দ্য পলিটিক্যাল পার্টি যারা এটা সিগনেচার করেছে তাদের জন্য। সুতরাং আমি মনে করি না যে এই রেগুলেশনটা ইজ অ্যাপ্লিকেবল হেয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে সিগনেচার করেনি এমন পার্টিও তো নির্বাচন করছে, একটা মাত্র পার্টি, ওটা তারা তাদের ইস্যু থাকতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। তারপরে আমি যেটা আসি সেটা হচ্ছে যে আপা যেটা বললেন যে পলিটিক্সে, এটা কিন্তু আমিও বলেছি যে আমি একটা সাধারণ মানুষ হিসাবে, বিএনপির সমর্থক হিসাবে আমি অত্যন্ত ক্ষুব্ধ বিএনপির পলিটিক্যাল উইজডম না দেখানোর জন্য। পলিটিক্যাল উইজডমটা হইল, তারা এত বড় পার্টি, তাদের এত সুযোগ ছিল টু বিকাম দ্য হিরো অফ দিস নেশন, দে হ্যাভ মিস দ্য ট্রেন। এই যে আজকে যে সংস্কারটা হইলো, আমি লিখে দিতে পারি এই সংস্কার ইমপ্লিমেন্ট করলে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দি শাসন ব্যবস্থায়, কোনো চেঞ্জ হবে না, বিকজ আপনি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ দুইজনকে আপনি এক ঘরের মধ্যে রাখছেন, এবং এই এক ঘরে থেকে দে ক্যানট জাস্ট, লেজিসলেটিভ বডি হওয়ার কথা ছিল সবচেয়ে পাওয়ারফুল। তারা দেখেন, আমি আপনাকে বলি, কনস্টিটিউশনের যে ওনারা যে বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি বাজেট না পায়, নট ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দি পার্লামেন্ট পাইতে হবে তার বাজেট। গভর্নমেন্ট হ্যাজ গট নো অথরিটি টু পেন ডাউন অন দ্যাট বাজেট। তাহলেই একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আপনার অধিকার এবং আপনার যে তার প্রতিপক্ষ আছে দুজনের অধিকার তারা নিশ্চিত করতে পারে। আপনি বিচার ব্যবস্থা কিছুই হবে না, সেক্রেটারিয়েট করেন যা করেন, ইট উইল বি এ বিল্ডিং, বিকজ আপনি বিচার ব্যবস্থাকে তো আপনি বাজেট দিবেন না, আপনি তো টুটি চেপে ধরবেন বিচার ব্যবস্থার, ও তো ব্লাড সার্কুলেশন হবে না, আলটিমেটলি ইট উইল ডাই। আপনি যদি সংসদ যদি এক্সিকিউটিভকে তাকে যদি ওভারকাম না করে যদি বাজেট না দিতে পারে, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি। দে উইল হ্যাভ টু ফুলফিল দ্য উইশ অফ এক্সিকিউটিভ, হুইচ ইজ যে গভর্নমেন্ট মেজরিটি থাকবে। এখানে কিন্তু উইদাউট ইভেন চেঞ্জিং, মেকিং লিটল বিট অফ চেঞ্জ ইন দ্য সংবিধান, আপনি কিন্তু এই কাজটা করতে পারতেন, এবং ইউ কুড বিকাম দি হিরো, এবং আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন। আপনারা কিন্তু যে সংসদ সদস্যরা ওখানে যাবে, তারা তো সব ননির পুতুল, তারা প্রধানমন্ত্রী তাকাইলে তো ওখানে তার কাপড় নষ্ট হয়ে যাবে, সে কি তার এগেনস্টে বিল দিবে? আপনি দেখেন, আমি একটা কথা বলে, উন্নয়ন বাজেট 42 টাকা দিচ্ছেন আপনি 3 ডিস্ট্রিক্টে, এই যে 51টা 61টা ডিস্ট্রিক্টের যে এমপি 261 জন, তারা কোনোদিন না করছে যে আপনি কেন আমার জেলায় উন্নয়ন বাজেট কম দিচ্ছেন? তারা তো না, তার মানে তারা তাদের মানুষকে প্রতারিত করেছে, হোক সে বাজে ভোট, বাট সে তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সে মানুষকে প্রতারিত করেছে, এলাকার মানুষকে প্রতারিত করেছে, এবং হাসিনার সেই বাজেট পাস করছে। তার কি উন্নয়ন করছে? গোপালগঞ্জ, ঢাকা আর চিটাগংয়ের উন্নয়ন করছে। আরো কথা বলি আমি আপনাকে, আপনারা 1991 সালে প্রমিস করছিলেন যে চট্টগ্রামকে আপনি বাণিজ্যিক রাজধানী বানাবেন। আই হ্যাভ ক্যারিড আউট এ রিসার্চ, $8.1 বিলিয়ন থেকে $10 বিলিয়ন খরচ হয়েছে এই উন্নয়নের জন্য। 91 থেকে 36 বছর হয়ে গেছে, এবারও কিন্তু তারেক সাহেব গিয়ে বলে আসছে বাণিজ্যিক রাজধানী বানাবো। আমার প্রশ্নটা হলো, এই 36 বছরে এই সন্তানটা প্রসব হইল না কেন? এই যে বাণিজ্যিক রাজধানী নামে যে সন্তানটা আপনার শুরু হয়েছিল 91-তে, এর এখনো প্রসব হইল না কেন? বিকজ এখানে আপনারা করতে দেননি, বিকজ এখানে ক্লিয়ার কাট বলছে আপনারা সবসময় চিটাগংকে আপনারা সেকেন্ডারি হিসেবে ধরছেন। ইউ মুভ এভরিথিং টু ঢাকা, চিটাগং কিভাবে বাঁচবে? তো এই কাজগুলি, এই প্রশ্নগুলি চিটাগংয়ের মানুষ তারেক রহমানকে জিজ্ঞেস করা হচ্ছিল। এই কথাটা তো আপনার আম্মা 91 সালে আমাদেরকে বলছিল, আপনি কেন 2026 সালে আবার বলতেছেন বাণিজ্যিক রাজধানী বানান? দিস ইজ হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি। আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার পার্টি তো 2 বার আসছিল। জনাব জিয়াউল হাসান, আপনার কথা প্রসঙ্গে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি আসে, আর এরপরে আছে, আজকে উনি কতদিন ধরে পলিটিক্স করছে, এই পলিটিক্সে উনি বলছেন নারীর অবস্থান। আপনারা তো নমিনেশন সিস্টেম ঠিক করতে পারেন নাই। নমিনেশন ইজ সিলেক্টেড অ্যাট দি ইন দি সেন্ট্রাল কমিটির বোর্ডে। এই নমিনেশন আসার কথা ফ্রম দি ফিল্ড।
সেইখানে আপনার নির্বাচন হওয়া উচিত ছিল। মনি আপা কি আমাদের জন্য এনাফ, বা সেই কি আমাদের যোগ্য ব্যক্তি নাকি এক্স যোগ্য ব্যক্তি? জিয়াউল হাসান, নারীর মনোনয়ন কেন হয় না আপনার কি মনে হয়? কারণ নারীর মনোনয়ন হয় না বিকজ তারা তো যোগ্য, আমি তো মনে করি উনি রিজেক্ট করা উচিত। এই যে 30টা সিট, তারকা রাজনীতিবিদ যারা নারী তাদেরকেও দেখলাম মনোনয়ন 30টা সিটের যে প্রভিশন, ইট ইজ অ্যান ইনসাল্ট ফর এ উইমেন। 50 হলে এটা একটা ইনসাল্ট। এটি কি পেশি শক্তি, টাকা? না, পেশি শক্তি না, এটা হলো কারণ অনেকে বলছে সেটি। হ্যাঁ, আমি আপনাকে বলি ধর্মীয় পশ্চাৎপদতা বড় কারণ। এটা একটা প্লাস হলো আপনার এই যে টাকার ব্যাপারটা তখন আসতো না যদি পার্লামেন্ট হতো অ্যাবসলিউটলি অথরিটেটিভ অফ ইটস ওন, তাহলে কিন্তু এটা প্রফিটেবল হইতো না। এখন আপনি একটা এমপি প্রতি বছর 5 কোটি টাকা বরাদ্দ পায়, 5 বছর এসে 25 কোটি টাকা পায়, ইচ্ছা মতো সেটা খরচ করে, নোবডি আস, অডিট কিছু নাই। আর বাংলাদেশের কি অডিট হয় আমরা সবাই জানি। সুতরাং ইট ইজ এ হিউজ প্রফিট, এবং এই কারণেই এটা হয়েছে। ঠিক আছে, 20 কোটি টাকা দিয়ে যে নমিনেশন পাই তাহলে তো 5 কোটি টাকা লাভ, তারপরে তো অন্য বাণিজ্য আছেই। এই যে আপনারা কি করেন, আপনি আরেকটা জিনিস বলি আপনাকে, আপনাদের কেন চেঞ্জ হবে না আমি আরেকটা কথা বলি। ন্যাশনাল লেভেলে আপনি পলিসি নেন, ইমপ্লিমেন্ট কোথায় হয়? ফিল্ডে। কে করে ইমপ্লিমেন্টেশন? দ্যার ইজ নো ইলেক্টেড বডি ইন বিটুইন। আপনি একটা ব্যুরোক্রেসি যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজ পর্যন্ত কোনো ডিসিকে আপনি আনতে পারছেন কোথাও পাবলিক সামনে যে ভাই জবাব দাও, তুমি এই জিনিস সরকার দিয়েছে তুমি কেন দাও নাই? কে ইমপ্লিমেন্ট করবে এটা? এমপি তো রুল বানাবে। তার মানে আপনারা, এবং সংবিধানে মাত্র 10 লাইন লেখা এই স্থানীয় সরকার, অনলি 10 লাইন। ধন্যবাদ জনাব জিয়াউল হাসান। আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা শুনে আসি নীলুফার চৌধুরী মনির কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু নির্বাচনী মাঠের দিকে একটু তাকাতে চাই আপা। জানা গেছে যে সংসদ নির্বাচনে বিএনপি থেকে 79টি আসনে বিএনপি সিদ্ধান্তের বাইরে গিয়ে দলটির নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে অনেকেই লড়ছেন। অন্ততপক্ষে 46টি আসনে শক্তভাবে বিদ্রোহী প্রার্থীরা আছেন। অনেক নেতাকর্মী এবং ভোটারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কোনো আসনে, বেশ কিছু আসনে বিদ্রোহীদের জয়ী হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার, কাটাকাটি হওয়ার, জামাত ইসলামী এবং তাদের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এদের কারণে কি ভোটের মাঠে বিএনপি খানিকটা বাড়তি চাপে আছে, এবং আপনারা কি আসলে ভোটের যে উৎসব করতে চাইছেন সেখানে এটি একটি বাড়তি চাপ দিচ্ছে কিনা? কিছুটা তো বাড়তি চাপ থাকবেই, এটা বলার অপেক্ষা রাখে না। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আভ্যন্তরীণ আপনার মনে করেন যে ওই যে কথাটা ভাই বললেন যে নমিনেশন বা অন্য আরও যে জিনিসগুলো, অর্থ, বিত্ত, এটসেট্রা, সেটা নিয়ে আমি কথা নাই বলি। তবে বিএনপির যে নেতাগুলো বহুদিন কাজ করেছে, দেখেন তাদেরও তো কষ্ট দুঃখ থাকতেই পারে। সবাই কিন্তু একটা অ্যাওয়ার্ডের প্রত্যাশা করেই, কিন্তু আমি পড়ালেখাই করি, রাজনীতি করি আর চাকরি করি, প্রমোশন ডিপার্টমেন্টটা যদি না থাকতো মানুষ কিন্তু আশাহত জীবন থেকে কিন্তু কোনো কিছু উৎপাদিত হয় না। সো একটা আশা নিয়ে তারা আসে, যদি সেটা হতে পারে আপনার অ্যাওয়ার্ড, মেন্টালি জনগণ তাকে ভালো বলবে এই আশা আছে। কিছু মানুষ আসে অর্থবিত্তের মালিক হওয়া, পাওয়ার, এই পাওয়ারটা সব কিছু আপনার অর্থও পাবে। দেখেন একজন এমপি অর্থও পাচ্ছে, বিত্তও পাচ্ছে, ক্ষমতাও পাচ্ছে, সব কিছু। আর অর্থটা তো একটা বিশাল ক্ষমতা, টাকায় কিনা হয়, ছোটোবেলা পড়ে আসছিলাম এটা। এই ইমপ্লিমেন্ট বাংলাদেশের চেয়ে কোথাও এত ভালো অনর্থের মূল্য আমি এখন আর এটা বিশ্বাস করি না। এখন টাকায় কিনা হয় এটা। এই জায়গা থেকে আপনার দলকেই আজকে যে সুবিধাটা দলের ছিল, দলের সামনে সত্যি কথা আমি আত্মসমালোচনা করছি এখন, এই সুবিধাটায় দল নিজেকে কিউর বানাতে পারত, একদম সলিড মানুষগুলোকে টেনে আনতো। এবং গণতন্ত্রের মধ্যেও কিন্তু এখন সলিডনেস কমে গেছে, কারণ আমরা যদি 3 জনে একটা কমিটি করি, কমিটিও কিন্তু টাকা পয়সা বেচা কিনা হয়। তো আমি ওটা বাদ দিলাম। বিবেকের তাড়নায় যদি একদম সিংহ পুরুষ কেউ থাকে যে কিনা রাষ্ট্রের মঙ্গল চায়, এরকম একনায়কতন্ত্র বেটার, যদি তার মধ্যে দেশপ্রেম প্রবল থাকে। সেই জায়গায় আমি বলবো যে এখানে দল কিওর একটা বেজ তৈরি করতে পারতো, বেজ, যে বেজের উপর আপনি 100 তলা উঠাবেন না 20 তলা উঠাবেন আপনাকেই ডিপেন্ড করতে হবে, এটা আপনাকেই তৈরি করতে হবে, বিল্ড করতে হবে। সেটা থেকে দলকে বঞ্চিত করলেন কিছু মানুষ, নিজেদেরকেও বঞ্চিত করলেন। আজকে আওয়ামী লীগ থেকে অনেক কিছু আমাদের শেখার ছিল, আমরা কতটুকু শিখতে পেরেছি? আমরা তো আবার ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো আমরা যেখানে ছিলাম সেই তিমিরেই পড়ে আছি। আমরা একটা সময় জামাত নিয়ে আমরা কাজ করেছি, এখন জামাত আমাদের সবচেয়ে বেশি গালি দেয়।
আমরাও সেটা প্রতিহত করার চেষ্টা করি কখনো কখনো খুব বিপদে পড়ে গেলে। এখনও কিন্তু আমরা জামাতকে গালি দেই না, জামাত আমাদেরকে গালি দেয়। এবং যেখানে যে একটা কথা আসছিল যে জামাতের কেউ কেউ বা কোনো দলের কেউ কেউ খুব মানে আমাদের চেয়ারম্যান সাহেবকে ভালোভাবে মেনে নিয়েছে তারা বলে, কিন্তু তারা ভালোভাবে মেনে নিয়েছে বলে যেমন তাদের কিন্তু একটা বট বাহিনী আছে। সেই বট বাহিনী যে কত বাজে কথা বলতে পারে, কত বাজেভাবে পরিচালনা করতে পারে, কত বেশি প্রোপাগান্ডা করতে পারে, এটা না দেখলে এটা বোঝার কোনো সাধ্য নাই কারো। এসব প্রভাব কি নির্বাচনী ফলাফলে পড়বে আপা? আমরা একেবারে শেষ আমি ফলাফলের কথা এটা বলতে চাই, ফলাফলটা কেমন হবে সেটাই তো বুঝতে পারছি না। কারণ এত অস্ত্রের ঝনঝনানির মধ্যে 401 জন সন্ত্রাসী শুধু ঢাকা শহরে বিদ্যমান, এবং আপনার শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিয়েছে সরকার। আপনার এই সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে। আমি তো নির্বাচন নিয়েই শঙ্কিত, সেখানে কোনটার প্রভাব পড়বে। মাইট ইজ রাইট যদি এখানে বলবৎ হয়, যে দলগুলো বড় বড় তারা তো সহিংসতার আশ্রয় ওইভাবেই নিতে যাবে। ওইভাবে সহিংসতার আশ্রয় নিলে একটা শ্রেণী ভোটের ওইখানে যাবে না, ভোট দিতে যাবে না, আর নিজেরা কামড়াকামড়ি করবে। এর উপর আবার বলা হয়েছে সরকার থেকে যে ভোট গণনায় সময় লাগতে পারে। এটা কিন্তু মনের উপর খাড়ার ঘা। এই যে যদি ভোট গণনায় সময় নেয় না এই সরকার, ভোট গণনায় অত সময় লাগার কথা না, 5-6 ঘন্টা এক একটা সেন্টারে বুথে ইনাফ টাইম। প্রত্যেকটা বুথেই কিন্তু পুলিং এজেন্ট আছে। সংখ্যা রেখেই আপনি আসলে নির্বাচনের দিকে আগাচ্ছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আসন্ন নির্বাচন সংখ্যা নাকি উৎসবের, তারা আসলে ঘরে বসে থাকবে নাকি ভোট দিতে যাবে, সেই প্রশ্নটি আমি করব এটিএম জিয়াউল হাসান। আপনাকে একটু যুক্ত করে দিই যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলছেন 91 সালে এটি ছিল 55%, এই বছর আরো বেশি হবে। পররাষ্ট্র উপদেষ্টা আসলে কিসের ভিত্তিতে এটি বলছেন? আপনিও কি আশা করেন যে এই শতাংশের হারটি এরকম হবে? চারপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যিনি রাজনীতির মঞ্চে নির্বাচনী প্রচারণায় আছেন তিনি এত ভীত সন্ত্রস্ত আমরা এই মাত্র স্টুডিওতে পেলাম। আপনার কি মনে হয় মানুষ কতটা আশ্বস্ত? প্রথমে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আসলে সব কিছু অ্যাড্রেস করার আগে যে একটা কথা আমি খুব পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি চিন্তা করি যে আমরা মিলিটারিতে একটা জিনিস শিখেছি, হুইচ ইজ কল্ড সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো কি না পারবো, ইট ডিপেন্ডস অন সেন্টার অফ গ্র্যাভিটি। মানুষ কুজো হয়ে যায় বিকজ বডির সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু মানুষ আর ওয়েট ক্যারি করতে পারে না, তখন এটা কিন্তু নিয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে। আমরা যদি এই দেশের ইলেকশন, একটা গুড ইলেকশনের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা আমার প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে। তার আগে আমার জানা দরকার যে অ্যাকচুয়ালি আমাদের দেশের যে অস্বস্তি বা একটা যে অস্থিরতা বিরাজ করে, এটার কিন্তু একটা এই অস্থিরতার সেন্টার অফ গ্র্যাভিটি আছে। কিন্তু এই অস্থিরতার সেন্টার অফ গ্র্যাভিটি আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে হলো ইজ ডিসস্যাটিসফ্যাকশন। দ্যাট মিনস আপনি যাই দেন না কেন, আই অ্যাজ এ রিসিপিয়েন্ট ক্লায়েন্ট হিসেবে আই এম নট হ্যাপি। সেটা একটা হইতে পারে হ্যাপি কেন না, যে আমি যা দিচ্ছেন এটা আমার জন্য এটা যথেষ্ট না। সেকেন্ড হচ্ছে আমাকে যা দিচ্ছেন আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছেন, এটা হলো আরেকটা। থার্ড হচ্ছে আপনি ঠিক মতো আমার প্রতি জাস্টিস করছেন না, আরেকজনকে বেশি দিচ্ছেন। এই যে জিনিসগুলি একটা রাষ্ট্র চিন্তা যারা করে, বিশেষ করে যারা এই ধরনের অ্যাডভাইজার রোলে ছিল, তাদের প্রথম প্রশ্ন ছিল আমার এই ভোটের মাঠে অস্থিরতার সেন্টার অফ গ্র্যাভিটি কি, এবং সেই সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমি প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার ইলেকশন ঠিক হবে। আমার মনে হয় কি এই সমস্ত অ্যানালাইসিস যারা সিকিউরিটি রিলেটেড ইস্যু করে তারা করে না। এক, দুই নম্বর হচ্ছে এটা কোনো লেভেলেই করা হয় না। মানে দিস ইজ আই এম মোর দ্যান শিওর, বিকজ সেন্টার অফ গ্র্যাভিটি যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিফেন্সটা থাকবে সেখানে বেশি, তারপরে অন্য জায়গায় আপনি অ্যাড্রেস করবেন। আমি যদি জানি যে, এবং এইটা কিন্তু যারা প্রশাসনে থাকে তাদেরও প্রয়োজন এটা, যদি আমি জানি যে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এবং সেই প্রোগ্রামের এটা একটা আনস্টেবল হইতে পারে, কি যে হইতে পারে, উনি কিন্তু একটু মাথা চুলকাইলে এগুলির খবর পেত, কিন্তু সেই কাজটা করে নাই। সে মনে করেছে ওইটুকু করতে পারলে হি ইজ হিরো। এই যে হিরো হওয়ার যে প্রবণতা আমাদের প্রশাসনের মানুষদের মধ্যে, ওই উপদেষ্টাদের মধ্যে, সবার মধ্যে কিন্তু এটা আছে। 1.5 বছরে দে হ্যাভ নট ডান এনিথিং দ্যাট উইল স্যাটিসফাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। আপনার পুলিশ নাই, পুলিশের আত্মবিশ্বাস কমে গেছে,
আপনার যদি পুলিশ না থাকে, আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি এই পুলিশ দিয়ে আপনি কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবেন, কার উপর ভরসা করে? ইনফ্যাক্ট আর্মি ইজ নট সাপোজ টু বি এমপ্লয়েড ফর দিস ইলেকশন সিকিউরিটি, কারণ এটা একটা খুবই একটা সেন্সিটিভ মুহূর্ত। আপনি এই দেশের মিলিটারি রাখা হয়েছে দ্যাট টেরিটোরিয়াল সভারেনিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এই সময় যদি কোনো যদি দুর্ঘটনা ঘটে কোথাও, হাউ উইল দ্য আর্মি টেক কেয়ার অফ ইট? তো সুতরাং আপনি আপনার ক্যাপাবিলিটি বাড়ান নাই, ক্যাপাসিটি বাড়ান নাই, আপনি ইলেকশন করতে চলে যাচ্ছেন। এবং এই কাজটা করা উচিত ছিল রাইট ফ্রম দ্য বিগিনিং, বিকজ আপনার পারপাজে ছিল একটা ইলেকশন উপহার দেওয়া। ইউ গট 18 মান্থস টাইম, আপনি একটা রিক্রুটমেন্ট করেন নাই। কেন করেন নাই? আই ডোন্ট ওয়ান্ট টু নো। আমরা অনেক খবর জানি এদিক ওদিক যে কেন করতে দেওয়া হয়নি। অ্যাডভাইজারের কথা উনি যদি করতে না পারেন, না কারণগুলি আমরা যেটা বাতাসে শুনেছি, আই এম নট শিওর যে রাজনৈতিক দলগুলি চায় নাই যে উনি রিক্রুট করুক। এটা কারণ আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আপনি দেখেন এই পুলিশের কিন্তু, আমি আবার বেসিকটাই আসি, এই পুলিশের আমরা জ্বর পেয়েছি, মানে যেটা আমরা রুটটা পেয়েছি কিন্তু ব্রিটিশদের কাছ থেকে, তাই না? দ্য ব্রিটেন হোম মিনিস্ট্রি ডাজ নট রিক্রুট এনি পুলিশ। ব্রিটেনে 43টা টেরিটোরিয়াল পুলিশ আছে, অ্যান্ড দ্য পুলিশ, লোকাল পুলিশ চিফ ইজ রেসপন্সিবল ফর রিক্রুটিং, প্রমোশন, ট্রেনিং অ্যান্ড এভরিথিং। তার মানে আপনি এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন এমন একজন প্রফেশনালকে যেখানে দুর্নীতি করার সুযোগ কম, বিকজ হি ইজ অলওয়েজ আন্ডার দি স্ক্রুটিনি অফ লোকাল গভর্নমেন্ট। আপনার এখানে পুরো ব্যাপারটাই সেন্ট্রালাইজ। 20 কোটি মানুষের দেশে আপনার 3 লক্ষ পুলিশ লাগবে। আপনি রিক্রুট করতে যান, সেখানে ঘুষ বাণিজ্য। আপনি পরীক্ষা করতে যান, সেখানে নকল। আপনি প্রাইমারি স্কুলের টিচার দেন, সেখানে এই অবস্থা। আপনি বিসিএস পরীক্ষা নেন, এভরিওয়্যার ইজ দিস প্রবলেম। তো তার মানে কি? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এভরিবডি ইজ মেকিং দি অপরচুনিটি, এটাকে একটা তাদের নিজস্ব ব্যবসা বা নিজস্ব আর্থিক ফায়দার একটা অপরচুনিটি হিসেবে নাই। তাহলে সামনের 11 দিনে কি আমরা আরো অনেক খারাপ কিছু দেখতে পাবো? আপনি সেই আশঙ্কা করেন? আই ডোন্ট নো, এটা সিকিউরিটি ফোর্সরা বলতে পারবে। আমি যদি সিকিউরিটি চিফ হইতাম, আমার অ্যাপ্রোচ ডিফারেন্ট হইতো, যেটা আই এম নট গোইং টু টেল ইট নাও, বিকজ আই এম নোবডি টু টক অ্যাবাউট ইট। এটা তাদের ব্যাপার, তারা যেভাবে থ্রেট অ্যানালাইসিস করেছে তারা ওইভাবে কাজ করবে। কিন্তু আমি মনে করি এখানে বিশেষ করে ঝিনাইগাতির যে ঘটনাটা, আমি প্রথমে আপনাকে একটা কথা বলেছিলাম যে কোনো সিকিউরিটির কিন্তু আপনার একটা টপ, ল্যাটারাল অ্যান্ড বটম তিনও দিক থেকে আপনাকে কোঅর্ডিনেশনটা করতে হবে। টপ মানে কি? দ্য হেড অফ দি ফরমেশন যেই থাকুক, ডিআইজি হোক, এসপি হোক, সে কিন্তু বলবে দেখো এমন কোনো ইভেন্ট করবা না হুইচ উইল স্পার্ক এ ট্রাবল, বিকজ আমি এই স্পার্ক হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি নাই। ফিল্ডে যারা আছে পলিটিক্যাল লিডাররা, তাদেরকে সেন্সিটাইজ করতে হবে, তাদেরকে বলতে হবে যে দেখেন আপনারা আসবেন, ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ সিভিলাইজড পিপল। তাদের দায়িত্ব তাদের পলিটিক্যাল লোকদেরকে, এবং সে যদি এটা বুঝতেই পারে যে তার চেয়ারের ব্যাপারে, ইট ইজ ভেরি মাচ রাইট, শি ইজ ভেরি মাচ রাইট দ্যাট চেয়ারটাকে ডিমার্কেট করা দরকার ছিল, এইদিকে এক দল বসবে, ওইদিকে আরেক দল বসবে, অথবা প্রত্যেকের জন্য আলাদা এখানে শিক্ষাবিদরা বসতে পারতো। এটা তো একটা ম্যানিফেস্টোর ব্যাপার, তাই না? এটা তো শুধু 2 দলের ব্যাপার না, এটা তো সমাজের সকল স্তরের ব্যবসায়ীরা এক জায়গায় বসে। তাহলে কিন্তু তাহলে তখন কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টটা, এইটুকু ক্যাপাবিলিটি আমাদের একটা ইউএনওর হলো না। হি ইজ অর্গানাইজিং ইভেন্ট, এটা তো আমি মনে করি অ্যাবসলিউটলি চাইল্ডিশ। এইটাই হলো ল্যাক অফ ট্রেনিং, এটাই হলো ল্যাক অফ কমিটমেন্ট। এইখানে যদি তার কমিটমেন্ট থাকতো, তার যদি ট্রেনিং থাকতো, সে যদি সেন্স করতে পারতো, এই সমস্ত লোক হবে someday they will become DC, someday they will become joint secretary, and they will simply do a subservient attitude towards the political leadership. যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের স্পাইন শক্ত না করবে, নিজেদের চিন্তা শক্তিকে কাজে না লাগাবে, এই সমস্ত ঘটনা আমরা দেখতেই থাকবো। ইট অ্যাপ্লাইজ টু এভরিবডি। এটা ওই প্রশাসনের জন্য যেমন প্রযোজ্য, পুলিশের জন্য তেমন প্রযোজ্য, ওই নিরাপত্তা বাহিনীর জন্য, সবার জন্য এটা প্রযোজ্য। এন্ড সবাই কি করছে? ব্লেম গেম করছে। কেউ জিজ্ঞেস করছে না কি ভুলের কারণে, আমি কি ভুলটা করলাম যার কারণে এই ঘটনাটা ঘটল। এটাই কিন্তু প্রথম কাজ। যে কোনো লোকের একটা ঘটনা ঘটলে সে নিজেকে জিজ্ঞেস করবে আগে, আমি কি নির্দেশ দেই নাই, বা আমি কি করতে ব্যর্থ হয়েছি যার জন্য এই ঘটনাটা ঘটলো। ইউ ক্যানট ব্লেম দি পিপল ডাউন দ্য লাইন। আপনাকে দায়িত্বশীল হিসেবে ইউ হ্যাভ টু টেক দ্য ব্লেম। এটাই লিডারশিপ, এবং এটা নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী, মনি, আপনার কাছে আসলে জানতে চাইবো,
ভোটার স্থানান্তর প্রক্রিয়া নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি প্রশ্ন তোলা হয়েছে যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন গত 1 থেকে 1.5 বছরে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন, বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটি অস্বাভাবিক। আসলে এই অস্বাভাবিকতা আপনারা কেন দেখছেন এবং তার প্রভাব আসলে কি পড়বে বলে মনে করছেন নির্বাচনে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং এবং এই মুহূর্তের জন্য বলার অপেক্ষা রাখে না। আপনি মনে করেন এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে সর্বোচ্চ কত লোক, 10টা ফ্ল্যাট যদি থাকে 5-10-এ 50 জন থাকার কথা, বা 50 জনের জায়গায় আমি 100 জন থাকতে পারে। সেইখানে যদি আমি 1200-1300 এই একটা বিল্ডিংয়ের ঠিকানা দিয়ে যদি ভোটার চলে আসে ট্রান্সফার হয়ে, তাহলে কিন্তু এটা সিরিয়াসলি একটা আপনার ধ্বংসাত্মক কাহিনীর দিকে চলে যাচ্ছে। আপনাকে আইনের ফাঁক ফোকরের মাধ্যমে আপনি বড় ডিজাস্টার করে ফেলছেন। আমি বলবো না যে এটা আইন নাই, আইন ছিল, কিন্তু এত মাইনাস দিক চিন্তা বড় বড় দল, বিশেষ করে বিএনপি কখনো এই চিন্তাগুলাই করে না, চিন্তার মধ্যেই নাই। যেখানে যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি দেখেন সেই কোথায় মিঠামইন আওয়ামী লীগের জোন, ওই জায়গাটায়, ওইখানে ওই কিশোরগঞ্জের ওইখান থেকে শুনলাম যে 15,000 ভোটার আপনার এই ক্যান্টনমেন্ট এরিয়ায় নিয়ে আসছে। এইখানে আপনার 1 লক্ষ ভোটার বাইরে থেকে নিয়ে আসছে, এরকম করে। তো এই যে এই ভোটাররা বিশেষভাবে এই ভোটার হলো রিকশাওয়ালা, দিনমজুর, আপনার হ্যান্ড টু মাউথ, যারা আপনার ভ্যানে তরকারি বিক্রি করে, বিভিন্ন হকাররা, এই টাইপের লোকদেরকে 1-1.5 বছর যাবত তাদেরকে কিছু খরচাপাতি দিয়ে, পয়সা তাদের কিছু ব্যবসা করার জন্য কিছু দিয়ে, এই যে তাদেরকে নিয়ে আসছে কিসের জন্য? বিভিন্ন জায়গায় শুনি এরকম যে ঢাকা শহরে তারা বিভিন্ন জায়গাগুলো এদেরকে এনে ভরে ফেলেছে, এদের ভোটগুলো দিয়ে তারা পাশ করবে ঢাকা কলাপসের জন্য। তো এই যে এই রাজনীতিটা দেখেন, আমরা গুপ্ত রাজনীতি দেখলাম, একটা জীবনে যে কত কিছু দেখলাম, আমরা যে এমন সময় জন্ম আমাদের, আমরা একটা ফ্যাসিস্ট এরশাদকে দেখলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেখলাম, আমরা করোনার মতো একটা মহামারী দেখলাম, আমরা এখন পর্যন্ত যে ফ্যাসিস্টকে তারা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা, আমরা আরও ডিজাস্টার হওয়ার মতো বড় বড় ফ্যাসিস্ট বিভিন্ন জায়গায় আমরা এগুলা দেখছি। এখন মনে করেন অজগর সাপ দেখতে অনেক বড়, সে কিন্তু তার কিন্তু বিষ নাই, সে একটা মানুষকে আস্ত গিলে খেয়ে ফেলতে পারে। সেটা ছিল একরকম ফ্যাসিস্ট। আর আপনার ছোট্ট দুমুখ সাপ, একদম একটা 1 বিঘায় আপনি মাপতে পারেন, ওয়েট খুব বেশি হলে 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, সেই সাপটা কামড় দিলে মানুষ কিন্তু একদম বাঁচে না। তো এই জায়গাতে আমরা বলতে চাই যে আমাদের জন্য একটা সমস্যা দূর হয়ে আরেকটা সমস্যা আমাদের কাছে আসছে, এবং এইটা শুধুমাত্র আপনার এই 2-1টা জায়গায় না, যেখানে যেখানে বিএনপির হাই প্রোফাইলের ক্যান্ডিডেটরা আছে সেখানে এরকম করে ভোটকে আপনার স্থানান্তরিত করা হয়েছে। তো এই যে ভোট স্থানান্তরিত করা, এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলে, যে একটা ডিজাইন, যে ডিজাইনে একটা অভ্যুত্থান হয়েছে, সেটা জনগণের জন্য না হয় ভালো ছিল, আমি বলবো। আমি নিজেও বুঝি নাই, না বুঝেই করেছি, কিন্তু ওই ডিজাইনের নাম যে এরকম, এটা অনেক পরে শুনেছি, সেটা ঠিক ছিল। বাট ওইটা যদি চলমান হয়, সবার ক্ষেত্রে যদি হয়, তাহলে এখানে 3 জন, আমাদের 2 জনকে ঘায়েল করার পর আপনার যেহেতু রক্তের নেশা হয়ে গেছে, আপনি কিন্তু আপনার নিজেকেই আপনি তখন খাওয়া শুরু করবেন। সেক্ষেত্রে কি মনে করছেন যে নির্বাচনকে প্রভাবিত করছে কোনো মহল? আপনাদের কি এরকম কোনো সন্দেহ আছে? আপনি এটা বলার তো কোনো অপেক্ষাই থাকে না। আপনি আমার মুখ দিয়ে জাস্ট বলানোর চেষ্টা করছেন। আপনি আমার চেয়ে কোনো অংশেই কম জানেন না, অনেক বেশিই জানেন। আপনার একটা সরকার যখন বলেছে ঐতিহাসিকভাবে আমরা সর্বশ্রেষ্ঠ নির্বাচন করব, এটা কি তার ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ নির্বাচনের নমুনা? এইভাবে কি সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়? আপনি দেখেন, একটা সরকার হা ভোট না ভোটের অপশন রেখেছে, কিন্তু সরকার নিজেই হা ভোট এককভাবে বলে যাচ্ছে। যখন আপনার অপশন থাকবে তখন কিন্তু আপনি নিরপেক্ষ, আপনি দোষীর বিচার করতে পারেন সব সময়ের জন্য, কিন্তু আপনি 2টা অপশন থাকলে আপনি কোনো অপশনের পক্ষ নিতে পারেন না। আপনি পক্ষ নিলেন, আচ্ছা পক্ষ যদি নিলেন, আপনার জুলাই সনদটা কিসের উপর হয়েছে? জুলাই সনদে আমি তো এটাও বলতে পারি, নারীদের নমিনেশনে এইবার 5%-এর জন্য
কনফার্মেশন ছিল, সব দল একসাথে বসে বলেছিল যে ত্রয়োদশ নির্বাচনে নারীরা 5% নমিনি হবে, নমিনেশন পাবে, নমিনিও না, নমিনেশন পাবে। সেইখানে পার্সেন্টেজ হচ্ছে 3.65। এইটা 30টা দল, 50টা 52টা দলের মধ্যে 30টা দল মনোনয়নই দেয় নাই কাউকে, কোনো নারীকে না। কোনো দল যেসব নারীকে মনোনয়ন দিয়েছে সেটা হলো পুরুষ কোটার। আপনি বলতে পারেন পুরুষ জি, আপনার কোটাটা কাছে কেমন? আমার এই প্রশ্নটি ছিল, আপনি আমি নিজে যেহেতু বলেছি একটু জি, বলার সুযোগ দিন। জি, নিশ্চয়ই, আপনি বলতে পারেন যে পুরুষ কোটাটা কেমন? পুরুষ কোটাটা হলো এরকম, পুরুষ এমপি ছিল, মন্ত্রী ছিল, হঠাৎ করে পুরুষটা মারা গেল কিংবা ইনভ্যালিড হয়ে গেল। যখন সে ইনভ্যালিড হয়ে গেল তখন তার ঘরে আর পুরুষ অ্যাডাল্ট কোনো সন্তান নাই অথবা কেউ নাই। তো কেউ বলতে এটা এরকম নিজস্ব একদম ব্লাড, ফার্স্ট ব্লাডটাকেই তারা খুঁজে, তারা সেকেন্ড কোনো ব্লাড খুঁজে না। আমার গণতন্ত্র চাই, তাল গাছটা আমার থাকতে হবে। তো আপনার ফার্স্ট ব্লাডের মধ্যে হয়তো বা নাই, তখন আপনার নারীকে ওই জায়গাটায় ফিল আপ করলো। তাতে কি হলো? আপনার দুইটা কাজ হলো। এক হলো নারীর কোটা পূরণ করলেন, দুই হলো আপনার পুরুষের কোটাটা, মেন কোটা আপনি পূরণ করলেন, তিন হলো আপনি আবেগের জায়গায় হাত দিলেন, চার হলো আপনার ওই পুরুষের ঘরে অনেক টাকা পয়সা আছে, আপনার টাকা নিশ্চয়তাটাও একটা নিশ্চয়তা। আপনার ওই নারীকে আর তখন নারী ধরা যায় না, ওটা পুরুষ নারী, এবং তাকে কেউ টাকা দিতেও ইচ্ছুক, তার নির্বাচন করতে সমস্যা নাই। অন্য নারীদের নির্বাচন করার জন্য টাকা কোথায় পাবে? বেশি শক্তি নাই তাদের, কোথায় পাবে? এই যে সমস্যাটা, এটা আপনি মনে করেন যে আমি তোমাকে ঠকালাম, তুমি আমি জিতে গেলাম, এটা কি সব সময়ের জন্য প্রযোজ্য? একটা মানুষকে আপনি কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, সব সময়ের জন্য পারেন না। তো যারা আপনার এই কথাটাই মানলো না, চেষ্টাও করলো না, 0.001 পয়েন্টও মনোনয়ন দিল না, তারা কিভাবে জুলাই সনদে হা ভোট দেয়? তারা তো ইতিমধ্যেই নায়ের মধ্যে আপনার সিগনেচার করে ফেলছে। তারা সিগনেচার করেছে 5% থাকবে, তারা ওইখানে 5% নাই। তাহলে তারাই সিগনেচার করলো, আইন পরিষদে বিল পাশ করলো, করে কি আমি মানলাম না? সমস্যাটা কোথায়? আপনার 72-এর সংবিধান বলি, কোনো কথা কি, কোনো লাইন কি খারাপ ছিল? একটা লাইনও খারাপ ছিল না। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো থেকে, গণতন্ত্র থেকে আপনার সংবিধানের লাইন বাই লাইন নিয়ে এসে এখানে একটা একদম সফল সংবিধানের বই বানানো হয়েছিল। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল ওটা 17 বার ওটাকে কাটাছেঁড়া করা হয়েছে। ওইটাকে 17 বার কাটাছেঁড়া করতে গিয়ে নিজের মতো করে সংশোধনী করেছে। এই সংশোধনীগুলো একটা লস আইটেম, আরেকটা লস আইটেম, সব সংশোধনী না কিছু, আরেকটা লস আইটেম হচ্ছে আপনার ওই সংবিধান কথা শুনে নাই। তো কথা আপনি তো নতুন সংবিধান করলেও শুনবেন না, তার প্রমাণ আমি এই যে নারীদের ব্যাপারটা বললাম। তো আপনার না শুনলে আপনার যত সংবিধানই বানান লাভটা কি হবে? জি, আপনার কাছ থেকে আমরা সেটাই বুঝলাম যে জুলাই সনদ বাস্তবায়নের আগেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, কাজেই বাকি ভরসা কোথায়? আমরা আরো প্রশ্নের উত্তর খুঁজতে ফিরবো, তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকবেন।